আলাইকুম ম্যাথ ম্যাজিক এক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি ক্লাস 9-10-এ যারা আছো তোমরা, তোমাদের জন্য পৌরনীতির ফার্স্ট চ্যাপ্টার এটা তোমাদের এসএসসি 26, 27 আর 25 সব ব্যাচের জন্যই কার্যকরী হবে। তো বিসমিল্লাহ বলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। তো দেখো, আমাদের বইটার নাম কি? বইটার নাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। তো পৌরনীতি ও নাগরিকতা জিনিসটা কি? এই নাগরিকতা থেকে বোঝা যায় যে নাগরিক রিলেটেড কোনো কিছু এটার মধ্যে হয়তো আলোচনা করা হয়। আসলেই যে এই পৌরনীতি আর নাগরিকতা সাবজেক্টটার মধ্যে যে নাগরিকের যেই দায়িত্ব কর্তব্য, কি করা উচিত কি না করা উচিত, সব কিছু যেই শাখায় আলোচনা করা হয় ওইটাকে বলা হয় পৌরনীতি ও নাগরিকতা। মানে এই যে পৌরনীতি আর নাগরিকতা, এই জিনিসটার একটা প্রতিশব্দ আছে। প্রতিশব্দ কোন ভাষায়? ইংরেজি ভাষায় একটা প্রতিশব্দ আছে, ওইটাকে বলা হয় যে সিভিক্স। তার মানে পৌরনীতি ও নাগরিকতার ইংরেজি নাম হচ্ছে সিভিক্স। এখন এই যে সিভিক্স, এই সিভিক্সের মূল ধাতু হচ্ছে দুইটা। এই মূল ধাতু কি কি? একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস। এখন সিভিস জিনিসটা কি? সিভিস মানে হচ্ছে সিটিজেন, মানে নাগরিক। আর সিভিটাস মানে হচ্ছে সিটি স্টেট, নগর রাষ্ট্র। এই যে এইখানে নাগরিক আছে, এখন আমাদের আলোচনা চলে যাবে এই সিটিজেন রিলেটেড হয়ে, যে তৎকালীন সময় গ্রিসে নাগরিক কারা কারা ছিল আর কারা কারা ছিল না। আগে দেখি কারা কারা নাগরিক ছিল না। তো কারা কারা ছিল না? ওই সময়ে নাগরিক হিসেবে বিবেচনা করা হইতো না যে দাস ছিল, মানে মানুষকে টাকার বিনিময়ে কিনে নেওয়া হইতো, ওইটা হচ্ছে দাস থাকতো। মানে খাদ্য চুক্তিতে তারা তাদের ভরণ পোষণ দিত এবং থাকার জায়গা দিত, ওইটার ভিত্তিতে তারা দাস করত। আর হচ্ছে মহিলাদের নাগরিক হিসেবে বিবেচনা করা হতো না। পাশাপাশি বিদেশি যে ব্যক্তিরা আসতো গ্রিসে, যে রাষ্ট্রের কোনো কাজের জন্য যারা আসতো, যেমন ধরো বাংলাদেশে অন্য কোনো কান্ট্রি থেকে কোনো একজন লোক আসছে, ধরো শ্রীলঙ্কা থেকে কোনো মানুষ আসছে, ওই মানুষটা তখন ওই বাংলাদেশের নাগরিক হবে না। এই রকম নিয়ম ছিল যে গ্রিসে এদের নাগরিক ধরা হবে না, আর সবাই ছিল নাগরিকের অন্তর্ভুক্ত। এখন এই যে এইগুলা কাহিনী ছিল হচ্ছে পুরাতন রাষ্ট্রে। এখন আমাদের টপিক চলে আসবে যে আধুনিক রাষ্ট্রে কি কি হয়েছে। আধুনিক রাষ্ট্রতে কি কি হয়েছে? এই আধুনিক রাষ্ট্রটা শুরু হয়েছে হচ্ছে তোমার 17 ও 18 শতাব্দীর মধ্যে। এখন 17 আর 18 শতাব্দী মানে কি? 1700 ও 1800 সাল। এই সালটার মধ্যে হচ্ছে তোমার এই শতাব্দীটার মধ্যে এই যেই পুরাতন রাষ্ট্রটা ছিল, ওই রাষ্ট্রটা বাদ দিয়ে নতুন আধুনিক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন একটু তোমাদের সুবিধার জন্য বলি যে কোন জিনিসগুলো কি কি। তোমরা বইয়ে পাবা যে খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, তারপরে হচ্ছে শতক, আর হচ্ছে ধরো শতাব্দী। এখন খ্রিস্টপূর্ব মানে কি? খ্রিস্টপূর্ব মানে হচ্ছে
আমাদের যিনি আছে যে ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম উনাকেই তো খ্রিস্টানরা বলে যিশু। এই যে যিশু, এই যিশুর জন্মের সাল থেকে আমরা যে এখন এই যে 2025 সালে আছি, এই 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 কাউন্টটা গণনা করা শুরু হয়। তো এই খ্রিস্টপূর্ব যদি বলে যে 5000 খ্রিস্টপূর্ব আগে, তখন কি তার মানে হবে যে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগের কাহিনী। আর খ্রিস্টাব্দ মানে হচ্ছে নর্মাল সাল, হ্যাঁ, ইংরেজি সাল 2024, 2025 এই নর্মাল সাল। আর বঙ্গাব্দ মানে হচ্ছে বাংলা সাল। আমরা এখনো বাংলায় 1200 অ্যারাউন্ড কোনো কিছুতে আছি। আর শতক মানে কি? শতক মানে হচ্ছে ধরো এই যে এই সালটা আমরা এখন আছি 2025, শতক কিভাবে ক্যালকুলেট করা হয়? এই যে প্রথম দুইটা অঙ্ক, এই অঙ্কের সাথে 1 যোগ করবা, তো 20-এর সাথে 1 যোগ করলে কি হয়? 21 হয়। আমরা এখন আছি 21 শতকে। তোমরা আইসিটি বইয়ে দেখবা যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। এই 21 শতক মানে কি? 21 শতক মানে হচ্ছে তোমার 2000 থেকে 2099 পর্যন্ত, এই যে অ্যারাউন্ড 100 বছর, এটা হচ্ছে 21 শতকের অন্তর্ভুক্ত। আর আমি যদি বলি তোমার 17 শতক মানে কি? 17 শতক বলতে তোমার 1600 সামথিং ইয়ার বুঝাবে। আর এখন আসছে যে শতাব্দী, এই যে শতাব্দী, এইখানে 100 100 একটা ভাব আছে না? এই শতাব্দী মানে হচ্ছে যদি বলে 17 শতাব্দী, তার মানে হচ্ছে 1700। যদি বলে 18 শতাব্দী, তাহলে হচ্ছে 1800। তাহলে এই টপিকটা আমাদের মোটামুটি ক্লিয়ার হইল। এখন আমাদের পড়া চলে আসবে অন্য টপিকে। আমাদের পড়া এখন কই আসবে? আমাদের পড়া আসবে এখন যে এই যে দাস প্রথা, একটু আগে দেখলাম যে দাস প্রথা মানুষকে কিনে নেয়, তারপর ওইটা দাস হয়, এই দাস প্রথার বিলুপ্তি ঘটে। একটা ওয়ার্ড দেখবা যে বিলুপ্ত আর বিপন্ন, দুইটা সেম জিনিস। মানে যা আগে ছিল এখন পাওয়া যায় না, লোপ পাইছে, হ্রাস পাইছে, ওই জিনিসটাকে বলা হয় বিলুপ্ত। এই দাস প্রথা বিলুপ্ত হয় হচ্ছে তোমার 1807 সালে। কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়? 1807 সালে। আর এই যে আমরা যে নারীরা আছি, এই নারীরা আমরা ভোটাধিকার পাই, মানে ভোট দিতে পারার অধিকার পায় 1919 সালে। কত সালে? 1919 সালে আমরা এই যে নারীরা আমরা ভোট দেওয়ার অধিকার পাই। এখন হচ্ছে তোমার এই যে আধুনিক রাষ্ট্রটা হইল, এই আধুনিক রাষ্ট্রটা কিসের উপর ভিত্তি করে হইল? আধুনিক রাষ্ট্রটা হইল হচ্ছে সার্বভৌমত্বের উপর, সার্বভৌমত্ব এর উপর ভিত্তি করে, এর উপর ভিত্তি করে কি হইছে? আধুনিক রাষ্ট্র হইছে, আধুনিক রাষ্ট্র। এখন দেখো এই আধুনিক রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য আছে, কেন এই জিনিসটা সব কিছু থেকে আলাদা। তো এই আধুনিক রাষ্ট্রের প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এই আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা চালু হয়। শাসন ব্যবস্থা মানে কি? মানে কেউ একজন আমাদের কি বলে রাজা হবে বা প্রধান হবে, সে ওই এরিয়াটা শাসন করবে। এই জিনিসটা আধুনিক রাষ্ট্রে চালু হয়। তারপরে চালু হয় যে সরকার গঠন, মানে ওই যে আমাদের একটা প্রধান থাকবে, সরকার গঠন। তারপরে আর কি হয়? তারপরে এই সরকারটা নাগরিকের নিরাপত্তা দিবে। তাহলে নাগরিকের নিরাপত্তা দিবে, বেশ ভালো কথা। তারপরে কি হয়? তারপরে সামরিক লেভেলের জন্য আমাদের এই আধুনিক রাষ্ট্রে এন্ট্রি নেয় পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ ও সেনাবাহিনী, আচ্ছা বেশ ভালো কথা। তো আমাদের এই আধুনিক রাষ্ট্রে এন্ট্রি নেয় হচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। তারপরে আর কি হয়? এইখানে বলা হয় যে ম্যান অ্যান্ড উইমেন আর সেম, মানে একজন পুরুষ যতটুকু অধিকার পাবে একজন নারীও
সেম অধিকার পাবে। এটা হচ্ছে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তারপরে কি? তারপরে আরেকটা বৈশিষ্ট্য আসে যে অল আর সেম। অল আর সেম এইটা মানে কি যে ধনী গরিব সবাই সমান অধিকার পাবে রাষ্ট্রের কাছ থেকে। গেল আমাদের টুকটাক নাগরিক কাহিনী। এখন এন্ট্রি নিবে নগর রাষ্ট্র। এখন কি এন্ট্রি নিবে? এখন নিবে হচ্ছে নগর রাষ্ট্র। এই জিনিসটা কি তোমরা তোমাদের ইতিহাস বইয়ের সেকেন্ড চ্যাপ্টারেও এই নগর রাষ্ট্র জিনিসটা পাবা। এই নগর রাষ্ট্র হচ্ছে গ্রামের বড় ভাই, মানে আকারে গ্রামের থেকে বড় অঞ্চল, ওইটা হচ্ছে নগর রাষ্ট্র। তারপরে দেখো এই নগর রাষ্ট্রটা আধুনিক রাষ্ট্রে এসে কি হয়, নগর রাষ্ট্রটা যখন আধুনিক রাষ্ট্রে আসে তখন সে সোয়াইপ করে। কিসে সোয়াইপ করে? সে সোয়াইপ করে হয়ে যায় জাতি রাষ্ট্রে। কিসে? জাতি রাষ্ট্রে। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক রাষ্ট্রে নগর রাষ্ট্র কিসে পরিণত হয়েছে, আধুনিক রাষ্ট্রে নগর রাষ্ট্র জাতি রাষ্ট্রে পরিণত হয়েছে। তারপরে আমাদের কিছু কমন কথা আছে তোমাদের বই, যে বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন সবাই জানি 1,47,570 বর্গ কিলোমিটার। আর হচ্ছে জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 15 কোটি। এটা কত সালের মতে? 2011 এর আদমশুমারি মতে 15 কোটি হচ্ছে আমাদের জনসংখ্যা। ঠিক আছে, এখন এইখানে একটা জেনারেল নলেজ জেনে নাও যে এই জিনিসটাকে আয়তনই কেন বলা হয়। এটা কি ক্ষেত্রফল বলা যেত না? আয়তন মানে কি? যার 3টা তল থাকে। হ্যাঁ, 3টা তল কি কি? একটা হচ্ছে আমাদের পানিপথ, পানি সীমা, স্থল সীমা, তার সাথে সাথে আমাদের আকাশ সীমাও আছে। যেহেতু 3টা, এর জন্য আমরা এটাকে আয়তন বলে থাকি। তারপরে আসে তোমার যে নাগরিকতার একটা জেনারেল সংজ্ঞা আসে তোমাদের বই, যে রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে। তাহলে নাগরিকতা মানে কি? নাগরিকতা মানে হচ্ছে নাগরিকের মর্যাদা। তাহলে নাগরিকতা মানে হচ্ছে নাগরিকের মর্যাদা। আমাদের বইয়ে একটা ব্যক্তির নাম আছে যে E.M. হোয়াইট। E.M. হোয়াইট হচ্ছে একটা লোক। এই লোক কি করছে? এই লোক হচ্ছে একটা উক্তি দিছে। কিসের উক্তি দিছে? এই যে পৌরনীতির উক্তি দিছে। উক্তিটা আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বই থেকে এটা মুখস্থ করে নিবা। উক্তিটা হচ্ছে যে শাখায় যে মানুষটা থাকবে নাগরিক, এই নাগরিকের অতীত নিয়ে আলোচনা করবে, দেন বর্তমান নিয়ে আলোচনা করবে, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে, এবং তার সাথে সাথে ওই নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক এই সব কিছু দিক নিয়ে যেইখানে আলোচনা করবে ওই জিনিসটাকে বলা হবে যে পৌরনীতি। এটাকে বলছে, এটা বলছে হচ্ছে E.M. হোয়াইট। এটা তোমরা একটু তোমাদের বই থেকে এটা মুখস্থ করে নিবা। তারপরে দেখো, তারপরে আমাদের কোন টপিকটা হয়ে আছে? তারপরে আছে হচ্ছে বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতি। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতি হচ্ছে পৌরনীতি কিসের উপর ভিত্তি করে? বিষয়বস্তুর ভিত্তিতে। এই পৌরনীতি হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ব্যাপক আর একটা হচ্ছে সংকীর্ণ। সংকীর্ণ মানে কি? যারা তোমরা বাংলা ব্যাকরণে ভালো বা বাংলা ভালো বুঝো তারা বুঝবে। সংকীর্ণ মানে হচ্ছে কিপটামি, সংকীর্ণতা মানে অভাব, কম ভাব। আর ব্যাপক মানে হচ্ছে বিশাল। তার মানে বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই পৌরনীতি হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে ব্যাপকভাবে আলোচনা করা হয় আর একটা হচ্ছে সংকীর্ণভাবে আলোচনা করা হয়। এখানে যেইখানে সংকীর্ণভাবে আলোচনা করা হয় ওইখানে কি করা হয়? ওইখানে বলা হয় যে নাগরিকের অধিকার
ও কর্তব্য, এই দুইটা জিনিস হচ্ছে ওইখানের মেইন টপিক, ওই সংকীর্ণতা। আর এই ব্যাপকে কি কি আছে? ব্যাপকে আছে তোমার রাজনৈতিক, রাজনৈতিক তারপরে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে তোমার নাগরিকের, ওই যে একটু আগে সংজ্ঞাতে বললাম যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আর হচ্ছে আন্তর্জাতিক, জাতীয় আর হচ্ছে আন্তর্জাতিক। এখানে হচ্ছে ব্যাপকভাবে আলোচনা করা হয় কি কি? রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান, স্থানীয়, নাগরিক, এসবগুলা কিন্তু হচ্ছে তোমার নাগরিকের, ঠিক আছে? এই সবগুলা হচ্ছে নাগরিকের, যে তোমার আমার মতো যারা আমরা নাগরিক আছি তাদের নিয়ে এই ব্যাপকভাবে আলোচনা করা হয়। তারপরে তোমার আসে যে এই পৌরনীতির সংজ্ঞাটা আসে। তোমরা তোমাদের বইয়ে এই পৌরনীতি আর নাগরিকতা, এতক্ষণ তো শুধু পৌরনীতির সংজ্ঞা পড়লাম তাই না? এখন পড়বো হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। এই জিনিসটার সংখ্যা কি? এই জিনিসটার সংজ্ঞা হচ্ছে নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মধ্যে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পৌরনীতি ও নাগরিকতা বলে। এটা হচ্ছে বইয়ের ভাষা। এটা কি ছিল এতক্ষণ? এটা ছিল বইয়ের ভাষা। কিন্তু আমি যদি তোমাদের বোঝাই তাহলে আমি কিভাবে বোঝাবো? এই যে পৌরনীতি ও নাগরিকতা, এইখান থেকে আমি ওই লাইনটা থেকে একটা ওয়ার্ড নিব। কোন ওয়ার্ড নিব বাবা? আমি নিব হচ্ছে আদর্শ নাগরিক, আদর্শ নাগরিক। তাহলে যেই কাজগুলো করলে, যে কার্যাবলীগুলো করলে আমি আদর্শ নাগরিক হতে পারবো, এই বিধিবিধান যেখান থেকে পাবো, ওই শাখাটা, যেই শাখাটা আমাকে এই সব কিছু শিখাবে, ওই শাখাটাই হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। বুঝা গেছে? এইটা শেষ। তারপরে আমরা যাব যে নাগরিক হিসেবে আমাদের কি কি কর্তব্য আছে, মানে আমাদের রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব আছে, রাষ্ট্র আমাদের থেকে কি কি পায় চায় এই বিষয়ে। তো আমাদের কর্তব্য কি কি? আমরা প্রথমে রাষ্ট্রের আনুগত্য করব। কি করব? আমাদের কর্তব্য, কর্তব্য কাদের? নাগরিকের, নাগরিকের। প্রথম লাইনটা কি? প্রথম লাইন হচ্ছে আমরা রাষ্ট্রের আনুগত্য করব, রাষ্ট্রের, রাষ্ট্রের আনুগত্য, আনুগত্য করব। আনুগত্য জিনিসটা কি? মানে রাষ্ট্রের যত নিয়ম কানুন আছে এগুলো আমি মেনে চলবো। তারপরে আর কি কি আছে? তারপরে হচ্ছে কর দিব, ট্যাক্স, আমরা ট্যাক্স দিব। তারপরে যত নিয়ম কানুন আছে রাষ্ট্রের এগুলা মানব। তারপরে সন্তানকে শিক্ষা দিব, সন্তানদের শিক্ষা দিব, বেশ ভালো কথা, শিক্ষা দিব। রাষ্ট্রের সেবা করব। কি করব? রাষ্ট্রের সেবা করব, রাষ্ট্রের সেবা। রাষ্ট্রের সেবা কিভাবে করব? রাষ্ট্রের সেবা করব হচ্ছে রাষ্ট্রকে ভালো রেখে। রাষ্ট্রের সেবা করা মানে হচ্ছে রাষ্ট্রের ক্ষতি না করা, রাষ্ট্রকে ভালো হতে সাহায্য করা, ভালো থাকতে সাহায্য করা। আমরা আমাদের রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজেও খারাপ কাজ করব না, আশেপাশে খারাপ কাজ হলে যথাসম্ভব আটকানোর চেষ্টা করব। তারপরে 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে হচ্ছে সততার সাথে ভোট দিব। সততার সাথে কি করব? সততার সাথে ভোট প্রদান করব, সততার সাথে ভোট প্রদান করব। এইগুলো হলো টুকটাক আমাদের নাগরিকের কর্তব্য চলে গেল। তারপরে হচ্ছে এই পৌরনীতি ও নাগরিকতা বিষয়টায় কি কি নিয়ে আলোচনা করা হয়। তো আমরা তো জানি সুনাগরিক, আমরা এইখানে সংজ্ঞাটা কি নিলাম একটু আগে, যে আদর্শ নাগরিক হইতে আমার যেই যে বিধিমালা লাগবে, আদর্শ নাগরিক হইতে
যে বিধিমালা লাগবে ওইটা যেইখানে থাকে ওইটাই হচ্ছে আমার পৌরনীতি আর নাগরিকতা। তাহলে এখন যদি বলা হয় পৌরনীতি ও এই নাগরিকতা এইখানে কি কি আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় কি? তাহলে আমার উত্তর হবে এইখানের আলোচ্য বিষয় হচ্ছে সুনাগরিকতার বৈশিষ্ট্য, মানে কি কি করলে সুনাগরিক হওয়া যায়, সুনাগরিকের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে তোমার প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা জিনিসটা কি বাবা? প্রতিবন্ধকতা জিনিসটা হচ্ছে কোনো কিছু বাধাপ্রাপ্ত হওয়ার কারণ। হ্যাঁ, কি মানে কি করলে আমরা সুনাগরিক হব আর কি করলে হতে পারবো না, ওই জিনিসটাই হচ্ছে তোমার প্রতিবন্ধকতা। তারপরে এখন আমরা দেখব যে কিছু প্রতিষ্ঠান আছে, ওই যে একটু আগে আমরা পড়লাম না ব্যাপকের মধ্যে, যে সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, এই যে সামাজিক দেন রাজনৈতিক এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য কি, এই প্রতিষ্ঠানের লক্ষ্য কি, এইম কি? এই প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য হচ্ছে এই যে আমরা যে নাগরিক আমাদের জীবনকে তারা উন্নত করতে সাহায্য করবে, জীবনকে উন্নত ও সমৃদ্ধ করবে। তো আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে জানলাম হচ্ছে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান। সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি কি? সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে তোমার নানা ধরনের পার্টি, সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আছে নানা সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এদের লক্ষ্য হচ্ছে, এইম হচ্ছে যে যে নাগরিক থাকবে এই নাগরিক জীবনকে তারা উন্নত আর সমৃদ্ধ করার চেষ্টা করবে। এইগুলো হচ্ছে মোটামুটি আলোচ্য বিষয়। তারপরে তোমরা তোমাদের বইয়ে দেখবা যে এই আলোচ্য বিষয় নিয়ে পরিসর, ব্যাপ্তি, তারপরে বিষয়বস্তু সবগুলা একই জিনিস, সিমিলার আছে। হ্যাঁ, তো এই বিষয়বস্তুগুলা আছে, এইখানে কিছু টপিকের নাম দেওয়া আছে। কি কি আছে? এইখানে আছে হচ্ছে তোমার প্রথমে কি বললাম যে নাগরিকের কর্তব্য বললাম, তারপরে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান বললাম, তারপরে তোমরা পাবা হচ্ছে নাগরিকের স্থানীয় জাতীয় আর হচ্ছে আন্তর্জাতিক আর পাবো হচ্ছে আমরা নাগরিকের অতীত, বর্তমান আর পাবো হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, তো এইখানে স্থানীয় মানে কি, জাতীয় মানে কি, আর আন্তর্জাতিক মানে কি? স্থানীয় মানে হচ্ছে ধরো তুমি ঢাকায় থাকো, ঢাকার একটা এলাকা, ধরো তুমি উত্তরা থাকো, তো ওই উত্তরা হচ্ছে তোমার জন্য স্থানীয় জিনিসটা কি? স্থানীয় জিনিসটা হচ্ছে ধরো তুমি ঢাকার উত্তরায় থাকো, ওই যে নির্দিষ্ট জায়গাটা ওইটা হচ্ছে স্থানীয়। আর তুমি যে একটা দেশে থাকতেছো জাতীয়, তুমি বাংলাদেশি, এটা হচ্ছে জাতীয়। আর তোমার সাথে আন্তর্জাতিক কারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সব কিছু হচ্ছে আন্তর্জাতিক। আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি? ধরো তুমি যখন ছোট ছিলা, রাষ্ট্র তোমাকে তোমার জন্ম সনদ দিছে না, বার্থ সার্টিফিকেট দিছে তো, এখন তুমি যদি 18+ হও তোমাকে এনআইডি দিবে না? অবশ্যই রাষ্ট্র দিবে। ভবিষ্যতে কি? ভবিষ্যতে ধরো তুমি মারা গেলে তোমার ডেথ সার্টিফিকেট দিবে না? তাহলে এইগুলা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তুমি রাষ্ট্র থেকে এই সুযোগ সুবিধা পাবা। এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় পৌরনীতিতে। কি কি নিয়ে? ফার্স্টে আসে যে নাগরিকের কর্তব্য, তারপরে আসে হচ্ছে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান, তারপরে আসে হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়,
তারপরে আসে হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন দেখো আমরা অনেক দূর আইসা পড়ছি, আলোচনা শিখলাম, কত কিছু শিখলাম। এখন আমাদের এইখানে মেইন জিনিসের এন্ট্রি হবে। মেইন জিনিস কি? মেইন জিনিস হচ্ছে আমাদের পরিবার, ফ্যামিলি। আমাদের এইখানে এন্ট্রি হবে হচ্ছে ফ্যামিলির, ফ্যামিলি বা পরিবার, পরিবার। এখন পরিবারের সংজ্ঞাটা কি? পরিবারে দেখবা প্রথমে একটা এলোমেলো সংজ্ঞা দেওয়া আছে। কি সংজ্ঞা দেওয়া আছে? বইয়ে বলা আছে যে অনেকগুলো কিছু মানুষ যখন বৈবাহিক সূত্র বা রক্ত সম্পর্কীয় হয়ে অপ্রাপ্ত বয়স্ক মানুষদের প্রাপ্ত বয়স্করা দেখাশোনা করে, তাই হচ্ছে পরিবার। তো বেশ ভালো কথা। এইখানে দেখবা যে একটা ব্যক্তি আছে আর.এম. ম্যাকাইভার। এই ব্যক্তি একটা সংজ্ঞা দিছে পরিবারের। কি সংজ্ঞা দিছে? এই ব্যক্তি বলছে যে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সুসংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। তাহলে পরিবারের উদ্দেশ্য পাওয়া গেল এই সংজ্ঞা থেকে কয়টা? যে সন্তান জন্ম দিবে প্লাস লালন পালন করবে, লালন পালন, লালন পালন করার জন্য যেই জিনিসটার প্রয়োজন হবে ওই ক্ষুদ্র বর্গকে বলা হবে পরিবার। এটা তোমরা বই থেকে মুখস্থ করে নিবা। এটা হচ্ছে কয়ের জন্য ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় প্রশ্ন করে ম্যাকাইভারের মতে পরিবার কাকে বলে, তখন এই সংজ্ঞা দিতে হবে যে সন্তান জন্ম ও লালন পালনের জন্য সুসংগঠিত যে ক্ষুদ্র বর্গ রয়েছে তাহাই হলো পরিবার। আচ্ছা, তাহলে গেল এতটুক পরিবারের কাহিনী। এখন বলছে যে পরিবার কি কি কাজ করে। পরিবার আমাদের কি কি কাজ করে? পরিবার আমাদের অনেকভাবেই সাহায্য করে। অর্থনৈতিকভাবে সাহায্য করে, আমাদের বাবা মা আমাদের টাকা দিয়ে সাহায্য করে। ওই সম্পদের আবার ব্যবস্থাপনাও শিখায়, যে এই টাকাটা আমরা কিভাবে ব্যয় করতে পারবো এবং নিয়ন্ত্রণ করতে পারবো। এইটা হচ্ছে যে একটু আগে পড়লাম না, সংকীর্ণ আর ব্যাপক। সংকীর্ণভাবে বুঝালাম যে পরিবারের দায়িত্ব কর্তব্য কি। এখন দেখব পরিবারের বিভাগ। পরিবারের বিভাগ কি কি? পরিবারের বিভাগ মূলত তিনটা। কয়টা? তিনটা। এখন এই বিভাগেরও বিভাগ আছে। প্রথমে হচ্ছে বংশগণনা ও নেতৃত্ব। তারপরে আসে হচ্ছে পারিবারিক কাঠামো। তারপরে লাস্টে আসে যে বৈবাহিক সূত্র। এখন দেখো এই যে বংশগণনা ও নেতৃত্ব, একটা জিনিস দেখলাম না, এই নেতৃত্ব থেকে কি বোঝা যায়? এই নেতৃত্ব থেকে বোঝা যায় যে এই পরিবারের দুইটা ভাগ। কয়টা? দুইটা। একটা হচ্ছে পিতৃতান্ত্রিক আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক কি আর মাতৃতান্ত্রিক কি? পিতৃতান্ত্রিক মানে হচ্ছে যে পরিবারে পিতাই প্রধান, ওইটা হচ্ছে পিতৃতান্ত্রিক। আমাদের বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলিতে পিতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। আর মাতৃতান্ত্রিক কি? মাতৃতান্ত্রিক হচ্ছে যে পরিবারে মাই প্রধান, মার কথাই শেষ কথা, ওই পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। তো এটা চলে গেল বংশগণনা আর নেতৃত্বের দিক দিয়ে। এখন হচ্ছে পারিবারিক কাঠামো। এই কাঠামোর উপর ভিত্তি করে পরিবার দুই প্রকার, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে যৌথ। তোমরা ইতিহাস বইয়ে সেকেন্ড চ্যাপ্টারে দেখবা যে সিন্ধু সভ্যতা থেকে একক পরিবারের সূচনা হয়। তো এই যে এই পারিবারিক কাঠামো দুই ধরনের, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে যৌথ। তো এই যে এই একক পরিবারের সংজ্ঞা কি?
যে পরিবারে সন্তান ও বাবা মা এই কয়জন থাকে ওইটা হচ্ছে একক পরিবার। আর যৌথ পরিবারে সন্তান থাকবে, বাবা মা থাকবে, সাথে বাবা মার বাবা মাও থাকবে, ওটা হচ্ছে যৌথ পরিবার। এখন আসলো যে বৈবাহিক সূত্র, মানে বিবাহের মাধ্যমে। বৈবাহিক সূত্রের মধ্যে হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে এক পত্নী, তারপরে হচ্ছে বহুপত্নী, আর একটা হচ্ছে বহুপতি। এখন দেখো এক পত্নী জিনিসটা কি। এই যে পত্নী মানে হচ্ছে বউ, মানে যেই ফ্যামিলিতে একটা বউ ওইটা হচ্ছে এক পত্নী। আর বহুপত্নী কি? যেই ফ্যামিলিতে একাধিক বউ সেটা হচ্ছে বহুপত্নী। আর বহুপতি হচ্ছে যেখানে মা একটা বাবা একাধিক। তো এই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই। তোমার সৃজনশীলে উদ্দীপকে ক্লু দেওয়া থাকবে যে কোনো একটা বাচ্চা দিয়ে দিল যে তার বাবা 2টা, মা একটা, সে কোন পরিবারের? সে হচ্ছে বহুপতি পরিবারের সদস্য। তো এই জিনিসটা বাংলাদেশে নাই। এই এক পত্নী বহুপত্নী এই 2টা বাংলাদেশে আছে। তো এইটা চলে গেল টুকটাক ভাবে আমাদের পরিবারের আলোচনা।